সাদা রঙের লং স্কার্টের উপর কালো রঙের ফুল হাতার গেঞ্জি, গেঞ্জির উপর কালো জ্যাকেট, কালো সাদা মিক্সড একটা স্কার্ফ পরে বিছানায় বসে বসে পা দোলাচ্ছে তে, আর চোখে নিজের শরীরের দিকে তাকাচ্ছে। আজকে অদ্ভুত সুন্দর লাগছে তাকে, নিজের কাছে নিজেকে অদ্ভুত সুন্দর লাগছে। সচরাচর এতটা সুন্দর লাগে না নিজেকে। বিছানার অপর পাশে পড়ে থাকা শপিং ব্যাগগুলোর দিকে তাকাচ্ছে তে। পাক্কা 10 বার ব্যাগগুলো খুলে দেখেছে তে, আবার আগের মতোই ভাঁজ করে রেখে দিয়েছে। জঙ্গক লিসার হাতে ব্যাগগুলো পাঠিয়েছে তের কাছে। জঙ্গক নিজে নিয়ে আসেনি, কয়েকজনের সাথে নাকি বাইরে কথা বলছে। তবে আশ্চর্যের বিষয় হলো যা কিছু কিনেছে তের জন্য সমস্ত কিছু তের শরীরে পারফেক্ট মাপের। মনের বাগানে ফুল ফুটেছে তের, অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু। দুনিয়াটা এত রঙিন কেন ভেবে পাচ্ছে না, যা দেখছে তাই সুন্দর লাগছে। শরীরে কেমন একটা সতেজ আভা ছড়াচ্ছে। এর আগে পিরিয়ড হলে তো হাই হাই অবস্থা হতো, কিন্তু এবার অন্যরকম লাগছে। পরিহিত স্কার্টটা উঁচু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছে তে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ফুরফুরা মন নিয়ে গান ধরলো সে। আমার হৃদয়ের সীমানায় তুমি ছাড়া আর কেহ নাই, জীবনে মরণে সারাক্ষণ শুধু তোমাকে কাছে চাই। যদি দাও ছুঁয়ে তুমি, এই আমি যেন পাগল হয়ে যাই। ভালোবাসি আমি শুধু যে তোমায়, তোমারই কাছে এলে সুখ খুঁজে পাই। ভালোবাসি আমি শুধু যে তোমায়, তোমারই কাছে এলে সুখ খুঁজে পাই। জানালা ঘেঁষে দাঁড়িয়ে মনের সুখে গান গাইছিল। হঠাৎ করে রুমের মধ্যে প্রবেশ করে লিসা। ভালো করেছেন এসেছেন, আমার যে কি বোরিং লাগছিল বলে বোঝানো অসম্ভব। কেন? কাউন্টারে চলে আসতা, আমি তো ওখানেই ছিলাম। কি করে বেরোতাম? রুম থেকে বের হওয়াই নিষেধ আমার। যদি কথা না শুনি তাহলে আমাকে পাওয়া যাবে নাকি সন্দেহ। তের কথা শুনে লিসা হাসতে হাসতে বিছানা থেকে টাওয়াল নিয়ে তের লম্বা লম্বা চুলগুলো মুছতে শুরু করে। চুল থেকে তো পানি পড়ছে, হাত ব্যথা করছিল তো তাই ভালোভাবে করা হয় নাই। আচ্ছা সে কই? লিসা তের মাথার চুল মুছতে মুছতে বলে, এই এরিয়াতে জঙ্গকের অনেক চেনা জানা লোক আছে, তাদের সাথে সাক্ষাৎ করছে। তে মিষ্টি একটা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে লিসার মুখের দিকে। দেখতে চমৎকার লাগছে মহিলাটাকে, দেখলে বোঝাই যায় না 21 বছর বয়সী একটা মেয়ের মা লিসা। মেয়েটাকে আবার বিয়েও দিয়ে দিয়েছে। লিসা খুব যত্ন সহকারে তের মাথার চুলগুলো মুছে দেয়, তারপর টাওয়ালটা হাত থেকে রেখে তের পাশে দাঁড়িয়ে দূরের প্রকৃতির দিকে তাকিয়ে তেকে উদ্দেশ্য করে বলে, তোমাকে একটা গল্প শোনাইতে, তুমি কি শুনবে? হ্যাঁ অবশ্যই, পুরো কাহিনীটা শোনার পর তোমার মতামত জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা একটা প্রেমিক পুরুষের গল্প, কিভাবে তার শক্ত হৃদয়ে প্রেমের আগমন ঘটে, কিভাবে সে অদ্ভুত একটা প্রেমের ঘরে প্রবেশ করে, কিভাবে সে এক ছোট্ট মেয়ের কান্নার প্রেমে পড়ে, এবং কিভাবে সে নিজেকে সেই ভাগ্যবান মেয়ে এবং সমাজ থেকে এড়িয়ে চলে। তোমার বোঝার সুবিধার্থে চরিত্রগুলোর নাম দিচ্ছি প্রেমিক আর পিচ্চি, ঠিক আছে? লিসার কথা শুনিতে আগ্রহ সহকারে মাথা নাড়ালো, পা দুটো গুটিয়ে বিছানায় বসলো। খুব মনোযোগ সহকারে লিসার মুখের দিকে তাকালো। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে এই গল্প শুনতে সে ভীষণ আগ্রহী। লিসা সামনের জানালার দিকে তাকিয়ে নিজের মতো করে গল্পটা বলতে শুরু করলো। প্রেমিকটা ছিল তাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। শুধু যে মাত্র গ্রামে পরিচিত ছিল এমনটা না, তার নাম ডাক ছিল আশেপাশের কয়েকটা গ্রাম আর তার সাথে শহরেও। শহরের নাম পরিচয়ের কারণ ছিল তার মামা। মামা বললে ভুল হবে, তারা দুজন বন্ধুর মতো। মামা ছিল মিনিস্টার আর পাশের দুই গ্রামের লিডার ছিল তার চাচা। তো বোঝাই যাচ্ছে তাদের অবস্থানটা কতটুকু উঁচুতে। বাবা, চাচা আর মামার রাজনৈতিক ডান হাত সে নিজেই ছিল, কিন্তু সেগুলো নিয়ে কোনো প্রকার অহংকার কিংবা হিংসা ছিল না প্রেমিকের মনে। সে নিজের মতোই থাকতো, ফাইজলামি, মারামারি, মারধর এগুলো নিয়ে তার দিন কাটতো। তখন তার 25 বছর বয়স ছিল। ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, শহরে থাকতো। গ্রামে খুব একটা আসা হতো না, কিন্তু গ্রীষ্মের ছুটিতে 1 মাসের জন্য গ্রামে এসেছিল সেবার। গ্রামের বাজারের কিছুটা আগে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই স্কুলের মাথায় মেন রাস্তা। পরিবেশটা সুন্দর, তাই প্রেমিক সদা তার বন্ধুদের নিয়ে ওখানে আড্ডা দিত। এক কথায় প্রেমিকের আড্ডা স্থান ছিল ওটা। সেই সরকারি স্কুলে একটা টিচার ছিল যে পার্সোনালি প্রেমিককে প্রাইভেট পড়াতো, আর তাদের ফ্যামিলির মধ্যে ভালো বন্ডিং ছিল। সেই শিক্ষক যখন
যখন নিজে থেকে প্রেমিককে দাওয়াত করলো, প্রেমিক না করতে পারলো না। অজ্ঞাত প্রেমিক তার দুই ভাই নিয়ে উপস্থিত হয় শিক্ষকের বাড়ি। সেখানে যতটুকু সময় প্রেমিক ছিল, সে শুধু একজনকে মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিল। সে হচ্ছে শিক্ষকের ছোট মেয়ে। মেয়েটির বয়স তখন 10 কি 11 বছর হবে। প্রেমিক মুগ্ধ চোখে দেখতে থাকলো দুই বেনিক করা আঙিনায় কুতকুত খেলা পিচ্চিটাকে। এমনটা না যে পিচ্চিটাকে আগে সে চিনতো না, অবশ্যই চিনতো, কিন্তু তেমন ভাবে খেয়াল করে নাই, যেহেতু সে বেশি সময় শহরেই থাকতো। যখন সে দেখছিল পিচ্চিটার খেলা, তার ভাবনা ছিল একটা পিচ্চি মেয়ে খেলছে এবং ভালো লাগছে তাই দেখছে, কিন্তু সে এটা পাত্তা দেয় না সেখানে আরো দুইটা মেয়ে আছে, তাহলে তার চোখ কেন একজনকে দেখছে। সেদিনের পর থেকে যখন প্রেমিক স্কুলের সামনে আড্ডা দিত, তখন আড্ডার মাঝে তার চোখ শুধু পিচ্চিটাকে খুঁজতো। যখন শিক্ষকের সাথে পিচ্চিটাকে দেখতো, প্রেমিক হেসে ফেলতো। কথা বলার সময় যখন বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকতো, মুগ্ধ হয়ে প্রেমিক পিচ্চিটার দিকেই তাকিয়ে থাকতো। যেহেতু প্রেমিক শিক্ষককে চাচা বলে সম্মান দিত, তাই পিচ্চিটা প্রেমিককে ভাইয়া ভাইয়া বলে ডাকতো। 1 মাসের মধ্যে প্রেমিককে ফিরতে হয় শহরে, কিন্তু সমস্যা হয়েছিল যখন তার মনে উকি দিয়েছিল পিচ্চি মেয়েটা। অদ্ভুত এই ভাবনায় প্রেমিক নিজে ভেঙে পড়ল। তার সে পিচ্চিকে দেখার এতটাই কামনা জেগেছিল যে পরের দিন রাতে সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং ঠিক পিচ্চিকে দেখে। তার ছোট্ট আওয়াজ শুনে তারপর শহরে ফিরে আসে। এক পর্যায়ে ব্যাপারটা অদ্ভুত ভাবে পরিণত হতে লাগলো। প্রেমিকের কাছে সমস্ত কিছু এলোমেলো হতে লাগলো। সে কিছুতেই কিছু মেলাতে পারছিল না। রাগে দুঃখে কেমন কঠোর হতে থাকলো। হাসি মজা সমস্ত কিছু ভুলে যেতে লাগলো। তার এই পরিবর্তন লক্ষ্য করলো তার ভাবি আর মা। মাকে কিছু খুলে না বললেও বন্ধুর মতো ভাবিকে সমস্তটা খুলে বলল তার হঠাৎ অনুভূতিগুলোর কথা, বদলে যাওয়া হৃদয়ের কথা। প্রেমিকের ভাবি সমস্তটা শুনে অবাকের চূড়ান্ত সীমায় ছিল। সে কি বলবে, কি বোঝাবে বুঝে উঠতে পারছিল না। ভাবি নানান ভাবে চিন্তা ভাবনা করে ভাবলো হয়তো প্রেমিক দুষ্টুমিতে ডুবে যাচ্ছে, তাই নির্দেশ করলো যেন গ্রামে না ফিরে। অসহায় প্রেমিক মেনে নিল ভাবির কথা, চলে গেল শহরে, আর ফিরবে না বলে। দিনের পর দিন রাতের পর রাত কাটতে থাকে, কিন্তু তার অজানা অনুভূতিগুলো কমার বদলে বাড়তে থাকে। এক পর্যায়ে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায় প্রেমিক। একটানা 2 মাস হসপিটালে রাখতে হয় তাকে। অতি চিন্তায় প্রেমিকের পরিবার নিস্তেজ হয়ে পড়লো। শহরে অসুস্থ আর নিস্তেজ মন নিয়ে পড়ে থাকে সে। প্রেমিক গ্রামে ফিরে নেয় 4 বছরের মতো। পরিবার তাকে সেখানে গিয়ে দেখে আসতো, কিন্তু এরই মাঝে কাহিনী ঘটলো আরেকটা। কেউ একজন ছিল যে গ্রামে বসে প্রতিনিয়ত পিচ্চির ছবি প্রেমিকের কাছে আপডেট দিত। সারাদিনের ক্লান্তি এক নিমিষেই উধা হয়ে যেত শুধুমাত্র পিচ্চির ছবি দেখে। তাহলে ভাবো পিচ্চিটা তার সাথে থাকলে কতটুকু সুখে থাকতো সে। মস্তিষ্ক হেরে গেল, মনটা জিতে গেল। গ্রামে ফিরল প্রেমিক। ততদিনে পিচ্চিটা অনেক বড় হয়ে গেছে। ওড়না নেওয়া হচ্ছে, মাথায় খোপা করা হচ্ছে। যে রূপে পিচ্চিকে দেখার জন্য প্রেমিকের মন উতলা হয়ে গিয়েছিল, সমস্তটা হয়ে গেছে। সে কাজের ফাঁকে মাঝে মাঝে চলে আসে গ্রামে। যখনই মন বলেছে পিচ্চিকে এক নজর দেখতেই হবে, ঠিক তখনই চলে এসেছে। হোক বৃষ্টি, হোক ঝড়, আবহাওয়া যেমনই হোক না কেন, কিছুতেই তাকে আটকে রাখা যায় নাই। এক নজর পিচ্চিকে দেখে তাৎক্ষণিক আবার শহরে চলে গেছে। ধীরে ধীরে তার মন অন্য কিছুর আকাঙ্ক্ষায় পাগল হতে থাকলো, আর তেমনি পিচ্চি থেকে মেয়ে হতে থাকলো। প্রেমিকের পিচ্চির প্রতি অসীম রাগ ছিল। সেটা ছিল প্রেমের রাগ। সে বরাবরই বলতো, কেন ছোট হতে গেলে? আমার বয়সী হলে কি হতো? তাহলে কি আমাকে এত কষ্টে অপেক্ষা করতে হতো? এই প্রেম খেলায় জলজল করছিল প্রেমিকের মনটা। কখনো প্রেমিক মন নিয়ে তাকাতো পিচ্চির দিকে, আবার কখনো অভিমানী, আবার কখনো অতিরিক্ত রাগ। এই সবগুলো অনুভূতিতে সে পিচ্চিকে দিয়ে ছোট ছোট কাজ করাতো, যেগুলো পিচ্চির ভবিষ্যতে করা দরকার। হ্যাঁ, এটা ঠিক, পিচ্চিটা তাকে প্রচুর পরিমাণে ভয় পেত। তাকে দেখলে পিচ্চিটা পলাতো। ব্যাপারটা প্রথম দিকে মজা লাগলেও পরে ব্যাপারটা অতিরিক্ত বিরক্ত লাগতে শুরু করে প্রেমিকের কাছে। যতই হোক, সে তো একজন প্রেমিক মানুষ। তুমি যদি কখনো কাউকে ভালোবাসো, তাকে ছোঁয়ার, তাকে পাশে পাওয়ার, তাকে স্পর্শ করার আকাঙ্ক্ষায় তুমি জ্বলবে। সেটাই হতো প্রেমিক পুরুষের সাথে। তার দোষ কি ছিল? তার দোষ ছিল তার মনটা একটা নাবালিকা মেয়ের জন্য বাঁচত এবং বেঁচেই চলেছে অদ্ভুত ভাবে। হয়তো মরার আগ পর্যন্ত বাঁচবে। লিসা কথাগুলো বলা শেষ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জানালা থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। তের 2 চোখে জলের বন্যা, স্তব্ধতে পাথরের মতো বসে আছে। লিসার কথাগুলো তার কানে বেজে যাচ্ছে। আগের সবকিছু তার চোখের সামনে ভাসছে। অদ্ভুত খারাপ লাগা তাকে ঘিরে ধরেছে। লিসা তের মাথায় হাত বুলিয়ে বলে, কি মতামত দেবে? তে আওয়াজ বের করতে পারছে না। তার কণ্ঠনালী যেন আটকে গেছে। প্রচুর সুখ আর ভালোবাসা অপেক্ষা করছে তোমার জন্য পিচ্চি। এতটা সুখ ভালোবাসা যতটা একটা মেয়ে কল্পনা
করতে পারে না, খুব সুখে থাকবে। তে জল ভর্তি চোখ নিয়ে লিসার দিকে তাকিয়ে আছে। গলা দিয়ে হালকা আওয়াজ বের করতে বড্ড যন্ত্রণা হচ্ছে তার। মাথায় হাত বুলিয়ে দিয়ে লিসা রুম থেকে বের হয়ে যায়। তে কান্না করতে করতে এক পর্যায়ে জোরে কান্না করতে শুরু করে। রুমের বাইরে থেকে কান্নার আওয়াজ পেয়ে অবাক হয়ে যায় জঙ্কুক। কান থেকে ফোনটা পকেটে ঢুকিয়ে এক প্রকার দৌড়ে রুমে আসে। তেকে এভাবে কাঁদতে দেখে একেবারে স্তব্ধ হয়ে যায় জঙ্কুক। দৌড়ে তের কাছে যায়, বিছানায় পড়ে থাকা তেকে টেনে তুলে বসায়। এই এই তে, কি হয়েছে? কান্না কেন করছিস? তে আরো জোরে কান্না করে। তাকা আমার দিকে, কি হয়েছে? তে নিজের হাতের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। জঙ্কুক তাকায় তের পেটের দিকে। পেট কি খুব ব্যথা করছে জান? তে জঙ্কুকের বুকের কাছের গেঞ্জি খামছে ধরে মুখটা বুকে লুকিয়ে জোরে ফুপিয়ে কেঁদে ওঠে। জঙ্কুক জড়িয়ে ধরে তেকে, পিঠে হাত বুলিয়ে দেয়। হোয়াটস রং বেবি? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে, না বললে বুঝবো কিভাবে? তোর কান্না ভালো লাগে না আমার জান। জঙ্কুক বিচলিত হয়ে তের মাথায় হাত বুলিয়ে দেয়, তের কপালে চুমু খায়। তে জঙ্কুকের কথা শুনে আরো জোরে জোরে কান্না করছে। হয়েছে তো জান, আর কান্না করিস না, ভালো লাগে না আমার। কাঁদিস না, চুপ কর না। থাকবি না এখানে? বাড়ি যেতে চাস? আচ্ছা ঠিক আছে চল, তোকে নিয়ে যাব, তাও কান্না করিস না। কথাটি শুনে তে জঙ্কুকের গেঞ্জি ছেড়ে দিয়ে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যেন পারছে না জঙ্কুকের ভিতরে ঢুকে যেতে। কিন্তু তের কান্নায় থামছে না। জঙ্কুক তের কান্না থামানোর জন্য ইচ্ছা করে তেকে বলে, জান পাখি, তোকে তো এই ড্রেসে পুরোপুরি ইন্ডিয়ান নায়িকা লাগছে, মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। ড্রেসিং টেবিল সামনে থাকায় জঙ্কুক ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে নিজেকে আর তেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল। তের কান্না থামানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তে তো জঙ্কুকের গলাটা ছেড়ে দিতে চায়, কিন্তু জঙ্কুক আরো শক্ত করে তেকে নিজের সাথে চেপে ধরে। আহা, ছাড়া যাবে না জান, তুই নিজের ইচ্ছায় এসেছিস আমার কাছে, আমার ইচ্ছায় যাবি। আর যাবি মানে কি জান? আমি তো তোকে কোথাও যেতেই দেব না, রেখে দিন আপনার কাছে। কে যেতে চাচ্ছে আপনাকে ছেড়ে? মনে মনে কথাটি বলল তে। প্রকাশ্যে বলতে খুব ইচ্ছা করছিল কিন্তু বলতে পারলো না। জঙ্কুককে জড়িয়ে ধরেই বসে থাকলো। ততক্ষণে জঙ্কুকের গলাতে মুখ ডুবিয়ে ছোট ছোট কিস করছে। তেও শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরে আছে, কিছুই বলছে না। জঙ্কুক গলায় কিস করছে আর দু হাত দিয়ে তে পিঠের মধ্যে টাচ করছে। তে চোখ বন্ধ করে আছে, দু চোখের কর্নার দিয়ে পানি পড়ছে। শরীরটাও হালকা হালকা কাঁপুনি দিচ্ছে তের। জঙ্কুক ভালোই বুঝতে পারছে। জঙ্কুক মাথা তুলে তের মুখের দিকে তাকায়। তের চোখের পাপড়ি কাঁপছে, ঠোঁট দুটো হালকা কেঁপে কেঁপে উঠছে। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলে, জান তাকা আমার দিকে। তে চোখ ভর্তি জল নিয়ে তাকায় জঙ্কুকের মুখের দিকে। আমি কাছে আসলে খারাপ লাগে জান? আমি টাচ করলে আনকমফোর্টেবল লাগে। আমি তোকে আদর করলে তোর অস্বস্তি হয়। তে হালকা করে মাথা নাড়ায়। সারা জীবন আমাকে সহ্য করতে হবে কিন্তু। তে ছোট্ট ছোট্ট চোখ করে তাকিয়েছিল জঙ্কুকের মুখের দিকে। জঙ্কুক কিছু সময় তের মুখের দিকে তাকিয়ে থেকে তের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। লং টাইম একটা ডিপ কিস করার পর আস্তে করে তের ঠোঁট ছেড়ে দেয় জঙ্কুক। তে হাঁপিয়ে গেছে। জঙ্কুক এত সময় ধরে কিস করেছে, সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে নাই। জঙ্কুকের বুকে মাথা রাখে তে। জঙ্কুক হাত বুলিয়ে দেয় তের মাথায়। কিছুক্ষণের মধ্যেই তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। জঙ্কুক বিছানায় থেকে শুয়ে দিয়ে পাতলা চাদর দিয়ে শরীরটা ঢেকে দেয়। ফোন হাতে নিয়ে কাউকে একটা ফোন করে জঙ্কুক। হ্যালো, যা যা বলেছি সব ওকে? ওকে ফাইন, আমি আসতে পারবো না, বিকালে আপনি নিয়ে আসুন। কথাটি বলে জঙ্কুক ফোনটা কেটে দেয়। তারপর ফোন করে লিসাকে। লিসা রিসিভ করতে জঙ্কুক জিজ্ঞাসা করে, মামি রুমে এসেছিলে? এসেছিলাম। কেন, কি হয়েছে? তে অনেক কান্না করেছে, তুমি কিছু বলেছো? কই না তো। তাহলে কান্না কেন করলো? মনে হয় ফ্যামিলির কথা মনে পড়েছে তাই। জঙ্কুকের শক্ত হাতের থাপ্পড় গালে পড়তে থেমে যায় তে। ডান হাত দিয়ে আপনা আপনি নিজের ডান গাল ডলতে থাকে। ভিড়ের মাঝে দু চোখ স্থির হয়ে যায় রাস্তায়। কিছু লোক কানাকানি শুরু করে। ইস, ছেলেটা যদি ঠিক সময় না আসতো তাহলে বাঁচানো সম্ভবই হতো না। স্পট ডেট, আল্লাহ বাঁচিয়েছে। এই তো দুপুর বেলার কাহিনী। তের যখন ঘুম ভাঙে জঙ্কুক তেকে নিয়ে লাঞ্চ করে। তারপর তেকে নিয়ে বের হয়ে যায় ইম্পর্টেন্ট একটা কাজে। ইম্পর্টেন্ট কাজ সেরে তেকে কফি শপের গেটের সামনে দাঁড় করিয়ে গাড়ি আনার জন্য রাস্তার ওপারে যায়। কিন্তু যখন জঙ্কুক রাস্তা পার হচ্ছিল, পকেট থেকে তার রুমালটা রাস্তার মাঝখানে পড়ে যায়। তে রাস্তা ফাঁকা দেখে রুমালটা ওঠানোর জন্য রাস্তায় নেমে পড়ে। আর ঠিক ওই সময় একটা ট্রাক সামনে চলে আসে। জঙ্কুক ঠিক সময় এসে তের হাত ধরে টেনে সরায়। আর তখনই রেগে গিয়ে শক্ত হাতে জোরে তের ডান গালে একটা চড় বসিয়ে দেয়।
জঙ্কুকের শরীরের কাঁপাকাঁপি আর দ্রুত শ্বাস নেওয়ার অভিযান দেখে তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। গালে হাত দিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। জঙ্কুক গাড়িতে বসে ড্রাইভ করা স্টার্ট করে। তে এখনো গালে হাত দিয়ে বসে আছে। হোটেলে পৌঁছাতে 10 মিনিট লাগে। তে গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে যায়। ধপাস করে বিছানায় বসে পড়ে। ডান হাতে গাল ধরে আছে আর বাম হাত দিয়ে নোমালটা ধরে আছে। এত জোরে থাপ্পড় খেয়েছে জঙ্কুকের হাতের, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, নাই অভিমান নাই রাগ। সে তো দিব্যি বিছানায় পা দুলিয়ে বসে জঙ্কুকের রুমালটা নাকে ধরে ঘ্রাণ নিচ্ছে। ডান গালটা তো প্রচুর পরিমাণে ব্যথা করছে। ডান হাত দিয়ে গাল ডলছে আর বাম হাত দিয়ে রুমালটা নাকের সামনে ধরে ঘ্রাণ নিচ্ছে। ঘ্রাণটা হুবহু জঙ্কুকের শরীরের মতোই, শুধু ঘ্রাণ নিতেই মন যাচ্ছে। গালটা তো চিনচিন ব্যথাও করছে, হালকা জ্বলছে। কি শক্ত হাতে মেরেছে থাপ্পড়টা, ভুলেই গিয়েছিল তে যে একটা বাচ্চা মেয়ে। ধূপধাপ পায়ের আওয়াজ শুনতেই তাড়াতাড়ি করে রুমালটা লুকিয়ে ফেলে। গালে হাত দিয়ে জানালার দিকে মুখ করে চুপচাপ বসে থাকে। কান্নার অভিনয় করে নাক টানতে থাকে আর চোখে তাকিয়ে দেখে জঙ্কুক সামনে পাটি হাতে দাঁড়িয়ে আছে। তে আরো জানালা ঘেঁষে বসে পড়ে। তার পাশে এসে জঙ্কুক বসার সঙ্গে সঙ্গে আওয়াজ করে কান্না করে দেয় তে। জঙ্কুক যখন দু হাত ধরে টেনে তেকে নিচে দিকে ঘোরাতে চায়, তে ঘোরে না, শক্ত হয়ে বসে থাকে। জঙ্কুক দু হাত ধরে এক টান মেরে থেকে নিচের দিকে ঘোরায়। এবার তে আরো জোরে কান্নার অভিনয় করতে শুরু করে। জঙ্কুকের গাল চেপে ধরে শক্ত করে। আমাকে রাগ দেখানো হচ্ছে? গাল ছাড়ুন পাষাণ লোক কোথাকার। জঙ্কুক দ্রুত গালটা হালকা করে ধরে। ডান পাশের গালটাতে হাতের ছাপ বসে গেছে। থাপ্পড় তুই আরো খাবি, আমি তোকে চুপচাপ দাঁড়াতে বলেছিলাম না? জঙ্কুক ধমকাচ্ছে, রাগী চোখে তাকাচ্ছে। পাটি থেকে বরফ নিয়ে তের গালে ছুঁয়ে দিচ্ছে। কিন্তু সে তো জঙ্কুককে দেখতে ব্যস্ত। উস্কো খুস্কো চুল, চোখের মধ্যে তার প্রতি রাগ, আবেগ, ভালোবাসা, মায়া সমস্তটা একসাথে দলা পাকানো। লাল ঠোঁট জোড়া, উঁচু নাকটা, সমস্ত কিছু মিলিয়ে অন্যরকম সৌন্দর্য। তে নিজের অজান্তেই চিবড়া দিয়ে ঠোঁট ভেজায়। ভালোবাসা, ভালো লাগা দুটা একসাথে কাজ করছে তের মাঝে। জঙ্কুককে তাকিয়ে দেখতে ইচ্ছা করছে। তাৎক্ষণিক তার মনে পড়ে যায় একটু আগে তাকে থাপ্পড় মেরেছে। শুধু তাই না, ধমকেছে, গালটা চেপে ধরেছে। ভাবতে তের মনে অভিমান জাগে। ইচ্ছা করে জঙ্কুককে রাগাতে বলে, ট্রাক তো আমার উপর দিয়ে যেত, আপনার উপর দিয়ে তো যাচ্ছিল না। কথাটি বলে নিজের চিবড়া নিজেই কামড়ালো তে। সঙ্গে সঙ্গে জঙ্কুক রেগে গিয়ে তের গালটা আবারও চেপে ধরে। সাহস তো খুব বেড়ে গেছে দেখছি, আমার সাথে তর্ক করছিস? তোর উপর দিয়ে যেত মানে তুই ভুলে গেছিস তুই কে? আউ, ব্যথা পাচ্ছি আমি। পা ব্যথা, পা ব্যথা পাওয়ার জন্যই তো দিচ্ছি। আর কখনো মুখ দিয়ে এই সমস্ত কথা বলবি না। আউ, ছাড়ুন ছাড়ুন বলছি, ব্যথা লাগছে আমার। আমি কিন্তু ভুলে যাবো আমি কে। 100 বার বলবে এই সমস্ত কথা। বাহ, একটা দিনও তো কমপ্লিট হলো না, এখনই এত গরম দেখাচ্ছিস। ভুলে যাবি মানে কি? মনে করিয়ে দেওয়ার জন্য আমি আছি না জান। আপনি এত নিষ্ঠুর কেন? আগে এত জোরে একটা থাপ্পড় মারলেন আর এখন চেপে ধরেছেন। ব্যথা পাচ্ছি বুঝতে পারছেন না? আগে বল, আমি যা বলবো তাই শুনবি এখন থেকে, না হলে কিন্তু। না না, শুনবো, সব শুনবো, যা বলবেন তাই করবো, কিন্তু এখন ছেড়ে দিন, ব্যথা লাগছে। জঙ্কুক একটু হাসে, তারপর তের গালটা ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তে দু হাত দিয়ে গাল ধরে বলে, আহ অনেক লেগেছে আমার। আপনি কি নিষ্ঠুর, একটু মায়া লাগলো না? পিচ্ছি একটা মেয়ের গাল এভাবে চেপে ধরতে। তুই পিচ্ছি? পিচ্ছি হলে তো বড়দের কথা শুনতি। আমার কথা শুনেছিলে তুই? বড় হয়েছেন দেখে শুধু হুকুম করবেন। আহা, অনেক আদরও করবো, এটি গায়ে ব্যথা কমিয়ে দিই। জঙ্কুক তে দু হাত ধরে টেনে নিজে থেকে আনতে লাগে। তে বলে, না ছাড়ুন, লাগবে না আপনার আদর। চুপ, কোনো কথা হবে না। জঙ্কুক থেকে টেনে এনে নিজের কোলে বসায়। শক্ত করে এক হাত দিয়ে তের কোমরটা জড়িয়ে ধরে, আর এক হাত নিয়ে রাখে তের ঘাড়ে। জঙ্কুক বরফের টুকরা নিজের মুখের মধ্যে নিয়ে নেয়। তারপর ঠোঁট ছুঁয়ে দেয় তের গালে। ঠোঁটের মাধ্যমে তের গালে বরফ কষতে থাকে। প্রথমে আপত্তি করলেও জঙ্কুকের স্পর্শ পেয়ে একেবারে শান্ত হয়ে যায়। দু হাত দিয়ে জঙ্কুকের ঘাড়টা জড়িয়ে ধরে। ততক্ষণে জঙ্কুক তার টাং দিয়ে তের গাল লিক করতে স্টার্ট করে। আহ, কি করছেন কি? ইউনতানের মতো চাটছেন কেন? সঙ্গে সঙ্গে জঙ্কুক লিক করা অফ করে দিয়ে তের মুখের দিকে তাকিয়ে অ্যাংরি টোনে বলে, কি? ওই শালা ইউনতানের এত বড় সাহস আমার জানকে এভাবে স্পর্শ করে? তে হতভম্ব হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, আপনি কি বলছেন এসব? কি বলছি বুঝতে পারছিস না? ও আমার জিনিস কেন টাচ করবে? ওই শালার গর্দান নেব আমি। আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন। ইউনতান আমার বেবি হয়। নো ওয়ে, এমন সন্তান দরকার নাই আমার যে কিনা বাবার প্রাইভেট প্রপার্টির উপরে হাত দেয়। ওটাকে পুঁতে দেবো আমি, না হলে শহরে নিয়ে বিক্রি করে দেব। না, অসম্ভব। ইউনতানকে ছাড়া আমি থাকতেই পারবো না। কি, আমার থেকে ইউনতান বড়? জঙ্কুক প্রশ্ন ছুড়ে দিয়ে তাকিয়ে আছে তের মুখের দিকে। তে ঠোক গিলে বলে, আচ্ছা ঠিক আছে, ওকে আর আমি আমাকে টাচ করতে দেবো না। তারপরও এমন করবেন না। আমার মুডটা নষ্ট হয়ে গেছে তে, মুডটা ঠিক করতে কিছু কর। ইস, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। এটা
রাগ উঠলে ভালো কথা বলতে হয়, মুড অফ হলে ভালো কিছু করতে হয়। কি করব? রাগে জঙ্গকের চোখ দুটো লাল হয়ে আছে, রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে তের মুখের দিকে, যেন এখনই কাঁচা গিলে খেয়ে ফেলবে। তে তো ভয় পাচ্ছে প্রচুর। আমার ইউনতান একটা নিরীহ প্রাণী, এটাকেও এত হিংসা। তে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মুখটা এগিয়ে নিয়ে যায় জঙ্গকের গালের কাছে। জঙ্গকের গালের সাথে নিজের ঠোঁটটা স্পর্শ করতে জঙ্গক চোখ দুটো বন্ধ করে ফেলে। সফট কিস করে ঠোঁটটা সরাতে চাইলে জঙ্গক বলে, এভাবেই থাক। পাক্কা 2 মিনিট জঙ্গকের গালের সাথে ঠোঁট মিশিয়ে বসে থাকে তে। 2 মিনিট পর জঙ্গক নিজে থেকেই মুখটা ঘোরায়। বিশ্বাস কর চান, তোকে কারো সাথে শেয়ার করা আমার পক্ষে পসিবল না। মরে যাব আমি। তোর যত আদর লাগে আমি দেব, আমি করব। ভুলেও জানো ইউনতান তোর ফেসে টাচ না করে। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দ না হলে আমি ইউনতানকে আর কোলে নেব না, কিন্তু তারপরে ওকে কোথাও বিক্রি করবে না, কিছু করবে না, ও থাকুক ওর মতো। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। বিকালবেলা লিসা মন খারাপ করে জঙ্গকের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে জঙ্গকের, এখনই ফিরতে হবে। জঙ্গকের মামির ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু তার মামা আদেশ করেছে যাওয়ার সময় যেন মামিকে সঙ্গে করে নিয়ে যায়। তের মনটাও খারাপ হয়ে যায়। 3 দিন থাকার কথা ছিল, একদিন থেকে চলে যেতে হচ্ছে। লিসা পিছনে উঠে বসে পড়লো গাড়ির সামনে। তে গাড়ি স্টার্ট করলো। জঙ্গক গাড়ি চালাচ্ছে আর চোখে বারবার তের দিকে তাকিয়ে দেখছে। তে তো লিসার সাথে গল্প করতে ব্যস্ত। বাতাসে তের চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে, জঙ্গকের মুখের উপরে গিয়ে আছড়ে পড়ছে। জঙ্গক তের চুলের ঘ্রাণে দিশেহারা হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে গাড়ি চালাতে পারছিল না। জঙ্গক বলে, চুলগুলো খোপা কর। তে চমকে উঠে তাড়াতাড়ি করে চুলগুলো খোপা করে ফেলে। 4 ঘন্টা একটানা গাড়ি চালানোর পর গাড়িটা এসে থামে একটা বাজারে। এটা জঙ্গকের মামার বাড়ি এলাকা। সামনেই বোগাম গার্ডস আর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বোগাম এগিয়ে আসতে আসতে লিসাকে ইশারা করে গাড়ি থেকে নামার জন্য। লিসা গাল ফুলিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বোগাম একটা অ্যাংরি লুক দেয় লিসার দিকে তাকিয়ে। লিসা একটা মুখ ভেঙচি মারে। ততক্ষণে তেকুক একসাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বোগাম জঙ্গকের মুখের দিকে তাকিয়ে স্মাইল দিয়ে বলে, কেমন কাটলো আমার ভাগ্নের রোমান্টিক যাত্রা? তোমাদের যন্ত্রণায় আর থাকতে পারলাম কই, সে তো ডেকে পাঠালে। আহ রে আমার কলিজাটা, তোকে ছাড়া যে কিছুতেই কিছু হয় না, বুঝিস না? কথাটি বলেই বোগাম মিষ্টি হাসি দিয়ে তের মুখের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তে বলে, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। ওহ কি নম্র ভদ্র একটা মিষ্টি মেয়ে। আর এদিকে দেখো একটা জঙ্গলি দাঁড়িয়ে আছে, সালাম দেয় না, ভালো কথাও বলে না। যাকে তাকে সালাম দিতে হয় না। আচ্ছা আগে বাসায় নেই, তারপরে বোঝাচ্ছি তোমাকে। লিসা অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। বোগাম তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছো। এবার যেন কোন ক্লাসে? 9 এর ফাইনাল এক্সাম দেব। বোগাম হেসে জঙ্গকের দিকে তাকিয়ে বলে, তা আমাদের ট্রিট কবে দিচ্ছ? আমি জঙ্গলির হাজবেন্ডকে ট্রিট দেই না। লিসা অ্যাংরি লুকে তাকায় জঙ্গকের দিকে। জঙ্গক 2 হাত উপরে তুলে সিলিন্ডার করে বলে, আরে আরে তোমাকে কিছু বলি নাই মামি, মামার এক্স কে বলেছি। ও তাই নাকি ভাগিনা? তা তোমার এক্স গুলোর নাম জানো কি? নাউজুবিল্লাহ মামা, আমার আবার কোথা থেকে এক্স আসলো? মিথ্যা কথা বলো না মামা, পাপ হবে পাপ। তো তুমি বা কোন যুগের সত্যবাদী? লিসা রেগে মেগে অন্যদিকে হাঁটা ধরলেই বোগাম লিসার হাতটা খপ করে ধরে বলে, সরি আর উল্টা পাল্টা কিচ্ছু বলবো না, জান চুপ করে দাঁড়াও। বোগাম গার্ডসদের ইশারা দিতে গার্ডস একটা বক্স এনে বোগামের হাতে দেয়। বোগাম তের হাতে দিয়ে বলে, এটা আমার আর তোমার মামির পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। বোগাম তের মাথায় হাত রেখে বলে, খুব সুখী হও মা, আর আমাদেরও একটু শান্তিতে থাকতে দাও। কথাটি বলে জঙ্গকের দিকে তাকায়। তে প্রচুর লজ্জা পাচ্ছিল, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। বোগাম তে আর জঙ্গকের কাছ থেকে বিদায় নিয়ে লিসার হাতটা খপ করে ধরে। লিসা তো কিছুতেই যাবে না, রেগে আছে। বোগাম টানতে টানতে লিসাকে তার সাথে নিয়ে যাচ্ছে। তের ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। সে ধীর আওয়াজে জঙ্গককে বলে, আপনার মামার ব্যবহার একেবারে আপনার মতোই। আচ্ছা তো আমার ব্যবহারটা কেমন? তে আর চোখে জঙ্গকের দিকে তাকিয়ে দ্রুত গাড়িতে গিয়ে বসে পড়ে। জঙ্গক বাঁকা হেসে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসার পর থেকেই তে শুধু জঙ্গককেই তাকিয়ে দেখছে। তার যেন কেমন লাগছে, বুঝতে পারছে না কেমন লাগছে। অদ্ভুত ফিলিংস। বারবার গলাটা শুকিয়ে যাচ্ছে। কাজের জন্য কি আবারও শহরে যাচ্ছেন? জঙ্গক সামনের দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ। কবে ফিরবেন? আমি না ফিরলে তোর কি? তোকে দেখার জন্য তো নাটক বানাতে হয়, 10-12 জনকে তোর বাড়িতে পাঠাতে হয়, তারপরও তো তোকে পাওয়া যায় না। তে অন্য পাশে তাকিয়ে রইল। তার চোখে জল চিকচিক করছে। দ্রুতই মুছে নিল। আর কখনো এমন হবে না, সত্যি। আমি আর ফিরবই না। এবার ওখানে বিয়ে শাদী করে একেবারে সেটেল হয়ে যাব। ওখানে আমার বয়সী সুন্দরী মেয়েদের অভাবই নাই। এবার তের চোখে পৃথিবীর সমস্ত জল এসে ভিড় করলো, যেটা ধীর গতিতে বেয়ে যেতে লাগলো। ব্রিজের সামনে গাড়ি থামালো জঙ্গক। চাচাকে ভাইয়া বলে দিয়েছে ব্রিজের ওপারে পাবি তাকে, নাম। তে তখনও বসে আছে, নামছে না। যাচ্ছিস না যে? তে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি অন্য কাউকে বিয়ে করবেন না, জানি আমি। জঙ্গক মুচকি হাসে। অন্ধকারে তের মুখটা দেখার চেষ্টা করলো। কাঁদছিস কেন পাগলি? তোকে না দেখে থাকা সম্ভব না আমার পক্ষে, আর এখন তো ভুলেও না।
তাড়াতাড়ি আসবে। জঙ্কুক একটু উঁচু করে শক্ত করে তেকে চেপে ধরে। জঙ্কুকের মাথাটা তার বুকের কাছে ছিল। আসবো তো জান পাখি, খুব দ্রুতই আসবো। তোকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না আমি, এখনই মিস করছি। তে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে। রাতের অন্ধকারে তেকুকের রোমাঞ্চ কেউই দেখতে পারল না। জঙ্কুক মুখ তুলে তের মুখের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। জঙ্কুকের মুখে আই লাভ ইউ শুনতে তের কাছে ভীষণ ভালো লাগে, তবে সে রিপ্লাই দিচ্ছিল না, চুপ করে বসেছিল। জঙ্কুক তের ঠোঁটে কিস করে। ব্রিজের ওপার থেকে টর্চ লাইটের আলো দেখা যেতেই জঙ্কুক দ্রুত তেকে ছেড়ে দেয়। চাচা এসে পড়েছে। যাতে তে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। জঙ্কুকের কিনে দেওয়া সমস্ত শপিং ব্যাগ আর বোগামের গিফট জঙ্কুকদের হাতে ধরিয়ে দেয়। তে হেঁটে চলে যায় বাবার কাছে, বাবাকে জড়িয়ে ধরে। তে আর চোখে পেছনে তাকিয়ে দেখে জঙ্কুক চলে যাচ্ছে গাড়ি নিয়ে। তা কেমন বেড়ানো হলো আমার আম্মা জানের? অনেক ভালো আব্বা। তোকে ছাড়া পুরো ঘরটা খালি খালি লাগছিল, শূন্য শূন্য লাগছিল। ঘরে একটা সদস্য না থাকলে ভালো লাগে বল? সুগা তো বলেছিল 3-4 দিন বেড়াবি ওদের সাথে, তারপর আবার ফোন করে বলে তুই নাকি কান্না করছিস, মন খারাপ হচ্ছে আমাদের জন্য, তাই চলে আসতে চাস। হ্যাঁ আব্বা। আম্মা জান, ফাইনাল পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি, বাড়িতে গিয়ে ভালোভাবে পড়বি কিন্তু। ঠিক আছে আব্বা। বাড়িতে ফিরতে মা বোনের আদরের সীমাই নাই। আল্লাতে গদগদ তের সাথে রাতে ঘুমানোর সময় কিছুতেই ঘুমাতে পারছে না তে। বিছানায় এপাশ ওপাশ করছে। দ্রুত উঠে স্কুল ব্যাগের মধ্য থেকে জঙ্কুকের রুমালটা বের করে তে হাতে নিয়ে শুয়ে পড়ে। রুমালটা নাকের সাথে মিশিয়ে বারবার গন্ধ নিচ্ছিল তে, যেন জঙ্কুকের শরীরের গন্ধই নিচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়ে তে টেরই পায় না।